প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটা দশম অধ্যায়ের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকছে দুইটা, এবং এই দুইটা প্রশ্ন কিন্তু বাধ্যতামূলক। তাহলে বুঝতে পারছো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। আবার দেখো, যখন আমরা এই অধ্যায়টা নিয়ে অঙ্ক করতে যাই বা বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে যাই, আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়। পাশাপাশি এই অধ্যায়টা আমাদের সবার কাছেই খুবই কঠিন একটা অধ্যায় লাগে। সো এই অধ্যায় থেকেও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন থাকতে পারে। সো এই শর্ট কোয়েশ্চেনগুলো কি কি এবং সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, সেটাই আজকে দেখে নেওয়ার পালা। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম পর্বের প্রথম কোয়েশ্চেনের আলোচনা নিয়ে। প্রথমেই আমরা আজকে আমাদের এই দশম অধ্যায়ে যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী কত প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, অর্থাৎ টোটাল আর্থিক বিবরণী কয়টি, কি কি, এই সব কিছুই আমাদের এখানে লিখতে হবে। আমরা জানি আর্থিক বিবরণী টোটাল 5 প্রকার, এবং এই 5 প্রকার হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখো এখানে কিন্তু বলাই আছে যে আমাদের এটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী, অর্থাৎ এটা আমাদের পুরো বিশ্বে ওভারঅল সবগুলো দেশই কিন্তু এই বিষয়টাকে ফলো করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক একটা মান, এবং এই আন্তর্জাতিক মান অনুযায়ী আমাদের আর্থিক বিবরণী ঠিক কত প্রকার এবং কি কি, সেটা আমরা একটু দেখে নিই। আমরা জানি এটা টোটাল 5 প্রকার, এবং সেই 5 প্রকার কি কি আমরা সেটা একটু দেখব। দেখো, প্রথমেই লেখা আছে বিশদ আয় বিবরণী, এবং এই বিশদ আয় বিবরণী কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আর্থিক বিবরণী আমরা বলতে পারি। বিশদ আয় বিবরণী করতে গেলেই কিন্তু আমাদের মূলত বিভিন্ন ধরনের ঝামেলা হয়, সমন্বয় রিলেটেড বিভিন্ন ধরনের কনফিউশন আমাদের তৈরি হয়। তাহলে প্রথমেই থাকছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয়ত থাকছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্বের ওপর কি প্রভাব ফেলছে বিভিন্ন ধরনের লেনদেন, সেটা আমাদের দেখাতে হয় একটা বিবরণী বা ছকের মাধ্যমে, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। তারপর বলা আছে আর্থিক অবস্থার বিবরণী, এবং একটা প্রতিষ্ঠানের জন্য এই আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলিল আমরা বলতে পারি, যে দলিলটা সবার কাছে একটা প্রমাণ স্বরূপ হিসেবে কাজ করে যে সেই প্রতিষ্ঠানটা ভালো নাকি খারাপ, তার আর্থিক অবস্থাটা ঠিক কি পজিশনে আছে, সেটাই আমরা মূলত এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে বুঝে থাকি। তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী, এবং সর্বশেষে যেটা আমরা সাধারণত অত বেশি মাথা ঘামাই না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। কেন? কারণ হচ্ছে আমরা আর্থিক বিবরণী বলো বা পুরো আর্থিক বিবরণীর যতগুলো ধাপ আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি, এই 4 পর্যন্ত, এখানে যতগুলো কাজ করেছি সেই কাজগুলো আমরা কেন করলাম, কোন নিয়ম অনুসারে করলাম, আমাদের হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা ফলো করে করলাম, সব কিছু আমরা এই নোটের মধ্যেই লিখে দিয়ে থাকি। সো এই জন্যই কিন্তু এই নোটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই নোটটা দেওয়াও বাধ্যতামূলক। প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই এই নোটটা দিতে হয়, যেটা সাধারণত প্রকাশ করে যে এই যে আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হচ্ছে, সেই আর্থিক অবস্থার বিবরণীটা ঠিক কোন নীতিমালা বা কোন বিষয়টাকে ফলো করে করা হয়েছে সেই বিষয়টা। তাহলে আশা করছি সকলেই আমরা বুঝতে পেরেছি। এখানে টোটাল 5টা ধাপ আছে। 5টা ধাপের প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ প্রথমে আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়, তারপর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করতে হয়, তারপর আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এবং সর্বশেষেই থাকে নোট। এটা কিন্তু অবশ্যই আমরা সিরিয়ালি লিখব, কারণ এটা সবসময় সিরিয়ালটা মেনটেন করেই লিখতে হয়। প্রথমে বিশদ আয় বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব। এই সিরিয়ালটা ব্রেক করে যদি আমরা আগে কোনো একটা করতে চাই, অর্থাৎ তুমি যদি আর্থিক অবস্থার বিবরণী আগে করতে চাও, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। কারণ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দরকার পড়ে, যেটা আমরা বিশদ আয় বিবরণী থেকে পেয়ে থাকি। তাহলে এটা অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করে তারপর করতে হয়, এবং এই সিরিয়ালটা কখনোই ব্রেক করা চলবে না। তাহলে আশা করছি প্রথম প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে।
দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে বিশদ আয় বিবরণীর প্রধান দুইটি উদ্দেশ্য লেখো। বিশদ আয় বিবরণীর প্রধান দুইটি উদ্দেশ্য হচ্ছে, প্রথমত বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানা যায়। ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি আমরা মূলত বিশদ আয় বিবরণী থেকেই জেনে থাকি, কারণ বিশদ আয় বিবরণী একদম সর্বশেষে আমরা যে অংশটা পাই বা যেই রেজাল্টটা পাই সেটাই হচ্ছে নিট লাভ বা ক্ষতি। তাহলে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতির পরিমাণটা জানতে পারছি। এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই বিবরণীর মাধ্যমে বিভিন্ন আয় ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানো যায় তার ব্যবস্থা করা যায়। অর্থাৎ যেহেতু আমাদের বিশদ আয় বিবরণীর মূল বিষয়বস্তুই হচ্ছে আয় এবং ব্যয়, এই জন্য আমরা বলতে পারি বিশদ আয় বিবরণীর একটা রেজাল্ট থেকে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি যে কিভাবে আমরা আয়টাকে আরও বাড়াতে পারি এবং ব্যয়ের পরিমাণটাকে কমিয়ে ফেলতে পারি। কারণ এই বিশদ আয় বিবরণী থেকে আমরা জানতে পারি আমাদের মোট আয়ের পরিমাণটা ঠিক কতটুকু বা কোন কোন জায়গা থেকে আমাদের আয় হচ্ছে এবং ব্যয়ের পরিমাণটা ঠিক কতটুকু, আবার পাশাপাশি জানতে পারি যে কোন কোন জায়গা থেকে আমাদের ব্যয়গুলো হচ্ছে। তাহলে দেখো ওভারঅল বিশদ আয় বিবরণীটা মানেই হচ্ছে আয় এবং ব্যয়ের বিভিন্ন পার্সপেক্টিভ। তাহলে আয় এবং ব্যয়টা যদি আমরা বুঝে ফেলতে পারি যে ঠিক কী পরিমাণে এখন বর্তমানে আছে, তাহলে আমরা সেই আয় বা ব্যয়টাকে কমিয়ে বাড়িয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে আরও ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। তাহলে প্রধান দুইটা বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে আর্থিক বিবরণী কাকে বলে। যেই বিষয়টা নিয়ে পুরো চ্যাপ্টারটা রয়েছে, আর্থিক বিবরণী কি বা কাকে বলে, এখন আমরা সেটা একটু দেখে নেব। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী সমূহ, দেখো আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী দুইটা কিন্তু আলাদা বিষয়, একদমই আলাদা বিষয়। আর্থিক বিবরণী বলতে বোঝানো হয় শুধুমাত্র আমাদের আর্থিক বিবরণী রিলেটেড যতগুলো বিবরণী আছে সবগুলো বিবরণী একসাথে। আর আর্থিক অবস্থার বিবরণী মানে জাস্ট আর্থিক বিবরণীর একটা অংশ, যেটার মাধ্যমে আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব প্রকাশ করে থাকি। তাহলে আর্থিক বিবরণী মানে ওভারঅল পাঁচটাকেই একসাথে বোঝানো হবে। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সেই আর্থিক বিবরণীর একটা অংশ, 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টে আমরা সাধারণত সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটাকে একটা ছকের মধ্যে দেখাই। এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে দুইটা কিন্তু অবশ্যই আলাদা, এবং আমরা যখন কথা বলতে যাব বা এই দুইটা সম্পর্কে বলতে যাব অবশ্যই এটা ক্লিয়ার করব যে এটা আমরা আর্থিক বিবরণী নিয়ে বলছি নাকি আর্থিক অবস্থার বিবরণী নিয়ে বলছি। এখন আমরা কথা বলছি আর্থিক বিবরণী নিয়ে, অর্থাৎ ওভারঅল 5টা বিষয়কে কেন্দ্র করে যেটা হয় সেটা। এই জন্য এখানে লেখা হয়েছে বিবরণী সমূহ, অর্থাৎ এখানে যেহেতু 5টা বিবরণী আছে তাই এটা বিবরণী সমূহ। ওই বিবরণী সমূহকে একত্রে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে বিনিয়োগকারীকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আচ্ছা দেখো আর্থিক বিবরণী কি কি করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর্থিক ফলাফল দেয়, আমাদেরকে জানায়, আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়, তারপর নগদ প্রবাহ সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ কখন কত নগদ টাকা আসলো গেল, অর্থাৎ কতটুকু আগমন হলো, কতটুকু নির্গমন হলো, এই সব কিছু আমাদেরকে জানায়। তারপরে এই 3টা বিষয় যেহেতু একসাথে আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারছি, সেই জন্য আমরা বলতে পারি যে একজন বিনিয়োগকারী এই আর্থিক বিবরণীর মাধ্যমে অর্থ রিলেটেড বা অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারে। বা একজন ব্যক্তি যখন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় সাধারণত সেই প্রতিষ্ঠান সম্পর্কে ওভারঅল সব ধারণা সে নিতে চায়। তো সেই সকল ধরনের ধারণাই কিন্তু এই আর্থিক বিবরণী থেকে আমরা পেতে পারি।
এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, যেটা সাধারণত নির্ণয় করতে গেলে আমাদের অনেক বেশি টাফ মনে হয় বা অনেক বেশি কনফিউশন আমাদের এখানে কাজ করে। সেই বিষয়টা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে তোমার পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবেই, কারণ তোমার আর্থিক বিবরণী থেকে একটা প্রশ্ন থাকবে এবং সেইখানে দেখবে বিক্রিত পণ্যের ব্যয় এই অংশটা নিয়ে একটা প্রশ্ন আছেই। হয় এটা হতে পারে পুরো বিশদায় বিবরণীর মধ্যে একটা অংশ, অথবা এটা কিন্তু আলাদাভাবেও তোমাকে বের করতে হতে পারে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখন জানবো বিক্রিত পণ্যের ব্যয় বিষয়টা কি, কাকে বলে এবং কিভাবে আমরা সেটা নির্ণয় করতে পারি। বিক্রিত পণ্যের সাথে যেসব খরচ সরাসরি জড়িত তাকে বিক্রিত পণ্যের ব্যয় বলে। প্রথমে আমরা একটু আসি, বিক্রিত পণ্য বলতে কি বোঝানো হয়? যেটা আমরা বিক্রি করেছি, আমাদের কাছে অনেকগুলো মজুদ পণ্য আছে, তার মধ্যে আমরা কিছু অংশ বিক্রি করেছি। এখন যতটুকু পণ্য আমরা বিক্রি করেছি সেই পণ্যের তো অবশ্যই একটা খরচ আছে, অর্থাৎ সেই পণ্য কিনতে গিয়ে আমাদের কিছু একটা খরচ হয়েছে। এখন যতটুকু পণ্য আমরা বিক্রি করলাম সেই পণ্যের পেছনে আমরা ঠিক যতটুকু ব্যয় করেছি বা খরচ করেছি সেটাকেই বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়াচ্ছে কি? সরাসরি যে সকল খরচ সেই পণ্যটার সাথে জড়িত থাকবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে প্রারম্ভিক মজুদ পণ্য, পণ্য ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করা হয়। তাহলে দেখো, প্রথমে আমরা সবগুলোকে যোগ করি, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় এবং ক্রয় রিলেটেড অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো আছে। প্রত্যক্ষ খরচগুলো কি কি? প্রথমেই থাকছে জাহাজ ভাড়া, মজুরি, শুল্ক, শুল্কের মধ্যেও আবার ফ্যাক্ট আছে, এখানে আসবে আমদানি শুল্ক, পরিবহন, এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। সাধারণত যেটা ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই প্রত্যক্ষ খরচ এগুলো আমাদের যোগ করতে হয় এবং তারপর আমরা যে রেজাল্টটা পাই বা যোগফলটা পাই সেই যোগফল থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। তাহলে দেখো, সবগুলো প্রথমে যোগ করব, তারপর সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ করে দেব। তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়। তাহলে দেখো, এখানে মোট মুনাফা কিভাবে পাচ্ছি সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। আমরা সাধারণত নিট বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দেই, যেটা পাই সেটার নামই হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ। তাহলে এই ছিল আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার পদ্ধতি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 5 নং প্রশ্নে। 5 নং প্রশ্নে বলছে বিক্রিত পণ্যের ব্যয় কাকে বলে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় কি সেটা আমরা এখন দেখব। একটু আগে আমরা দেখেছি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার পদ্ধতি। এখন আমরা কাকে বলে বা সংজ্ঞাটা কি সেটা দেখব। কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচ, অর্থাৎ তুমি যতটুকু খরচ করেছো সেই পণ্যটার পেছনে, সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ব্যয়িত খরচের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। দেখো, এই যে এখানে যে সূত্রটা লেখা হয়েছে এই সূত্রটাই হচ্ছে আমার আসল বিষয়। এই সূত্রটা অবশ্যই তোমার প্রশ্নের উত্তরে লিখতেই হবে। কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেতে পারি সেটা অবশ্যই তোমার প্রশ্নের মধ্যে লিখতেই হবে। এটা না লিখলে কিন্তু অ্যান্সারটা ফুলফিল হবে না। তো এটা অবশ্যই লিখবে। তুমি সংজ্ঞাতে যেভাবে লেখো, শুধু সংজ্ঞা কিন্তু নট এনাফ, এখানে এনাফ না। এই প্রশ্নটার জন্য অবশ্যই তোমাকে এখানে সূত্রটা লিখতে হবে। এবং শুধু এই প্রশ্নটা না, যেই প্রশ্নটারই তুমি সূত্র জানো, কিভাবে সেটা নির্ণয় করা যায় সেই সূত্রটা তুমি জানো, অবশ্যই চেষ্টা করবে সেই সূত্রটাও সেই উত্তরের পাশাপাশি লিখে দিতে।
এবার আমরা আলোচনা করব 6 নাম্বার প্রশ্ন, কুরিন কাকে বলে? কুরিন হওয়ার কয়েকটি কারণ লেখো। এই যে এখানে কুরিন লেখা হয়েছে, এই কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অর্থাৎ কুরিন না লিখে অনেক সময় দেখবে প্রশ্নের মধ্যে লেখা থাকে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা বলতে মূলত আমরা কুরিনটাকেই বুঝে থাকি। তাহলে এবার আসো কুরিন বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। ধারে পণ্য বিক্রির ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত, সেটিকে কুরিন বলা হয়। অর্থাৎ ধরো তোমার কাছ থেকে কেউ ধারে পণ্য ক্রয় করেছে, তুমি বিক্রি করেছো, এখন যে ক্রয় করেছে সে তোমার দেনাদার। সেই দেনাদার একটা সময় পর্যন্ত দেখা গেল আর তোমার সেই টাকাটা পরিশোধ করলো না, তাহলে তুমি দেনাদারের কাছ থেকে যতটুকু টাকা তোমার পাওনা আছে, মানে পাওয়া বাকি আছে, সেই টাকাটাই হচ্ছে মূলত কুরিন। অর্থাৎ দেনাদার যে টাকা তোমাকে আর পরিশোধ করবে না বলে তুমি ধরে নিতে পারছো এবং তুমি নিশ্চিত, সেটাই হচ্ছে কুরিন। তো সাধারণত এই কুরিনের জন্য আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানে একটা সঞ্চয় করে রাখি বা একটা সঞ্চিতি তহবিল গঠন করে থাকি। সেই তহবিল থেকে আমরা ওই কুরিনের ক্ষতিটা কিছু কিছু করে হলেও কমিয়ে ফেলতে পারি। তাহলে আশা করছি বুঝতে পেরেছো কুরিন কি। এখন দেখো বলা হচ্ছে কুরিন একটি নিশ্চিত ক্ষতি, অর্থাৎ এটা মাস্ট একটা ক্ষতির বিষয়। দেনাদার তোমাকে টাকা পরিশোধ করছে না, তুমি তার কাছে পাওনা আছো, তো এটা অবশ্যই একটা ক্ষতির বিষয়। এখন বলছে যে এর কয়েকটি কারণ, অর্থাৎ দেনাদার কেন তোমার কাছে আর টাকা পরিশোধ করতে পারছে না তার কিছু কারণ, অর্থাৎ কুরিনটা তৈরি হওয়ার পিছনে কিছু কারণ এখানে লেখা হয়েছে। সেটা হচ্ছে দেনাদারের মৃত্যু। যে দেনাদার তোমার ছিল সেই দেনাদার ধরো কোনো কারণে মারা গেল, তাহলে তার তোমার সেই টাকাটা পাওয়ার কোনো চান্সই থাকলো না, তাহলে দেনাদারের মৃত্যু। অথবা ধরো দেনাদারটা দেউলিয়া হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমাকে আর টাকা পরিশোধ করতে পারবে না, ব্যর্থ হবে। তারপরে দেখা গেল সে নিখোঁজ আছে, কোনো কারণে সে নিখোঁজ আছে। তাহলে দেখো এই কিছু কারণের জন্যই সাধারণত আমাদের কুরিন তৈরি হতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি 7 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে কুরিন সঞ্চিতি বলতে কি বোঝায়। একটু আগে আমরা দেখলাম কুরিন কাকে বলে, এখন আমরা দেখলাম কুরিন সঞ্চিতি কাকে বলে, এটা একটু আমরা এখন দেখব। তো এখানে বলছে ধারে পণ্য বিক্রির ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে সন্দেহ রয়েছে, সেই সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আগাম ব্যবস্থাকে কুরিন সঞ্চিতি বা সম্ভাব্য কুরিন বলে। দেখো এখানে কুরিন সঞ্চিতির আরেকটা নাম লিখে দেওয়া হয়েছে সম্ভাব্য কুরিন। তো এই সম্ভাব্য কুরিন, কুরিন সঞ্চিতি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে কিন্তু অনেকগুলো নামে আমরা চিনে থাকতে পারি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, সম্ভাব্য কুরিন, যে কোনো একটাই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্নের মধ্যে থাকতে পারে। তো আশা করছি সকলেই আমরা বুঝতে পারবো যে এটা কি বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো বলছে যে এই যে কুরিন, এই কুরিন সঞ্চিতিকে ক্ষতি বিবেচনা করে বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হয়। মূলত আমরা কুরিন বাবদ কিছু সঞ্চিতি করে রাখি এবং সেই সঞ্চিতিটা মূলত আমরা ক্ষতি বিবেচনা করে বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি, পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি। তাহলে দেখো কুরিন এটাও একটা ক্ষতি, আবার কুরিন সঞ্চিতি এটাও একটা ক্ষতি, কিন্তু এটা আমরা সাধারণত পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত একটা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করি বা বিশদায় বিবরণীতে এটাকে এন্ট্রি করি। এবং এই এন্ট্রি করার পেছনের কারণটাও কিন্তু আমাদের ওই যে আমরা একটু আগে পড়েছিলাম যে নোট, আর্থিক বিবরণীর নোট বা নীতিমালা, সেই নোটের মধ্যে লিখে দিতে হয় যে কোন নীতি ফলো করে আমরা এই কুরিনটাকে অন্তর্ভুক্ত করেছি। এরপর আমরা দেখব 8 নং প্রশ্ন। বলা হচ্ছে কুরিন ও কুরিন সঞ্চিতির মধ্যে দুইটি পার্থক্য লেখো।
কুরিন আর কুরিন সঞ্চিতি এই দুইটার মধ্যকার পার্থক্যটা ঠিক কি সেটা আমাদের লিখতে বলা হয়েছে। তো প্রথমে আসো, কুরিন হচ্ছে একটা নিশ্চিত ক্ষতি, আর কুরিন সঞ্চিতি সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আগাম ব্যবস্থা। মানে কুরিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্ষতি এবং কুরিন সঞ্চিতিটা হচ্ছে সেই ক্ষতির জন্য আমরা যখন একটা তহবিল গঠন করে রাখছি সেই তহবিলটা। তারপর বলা হচ্ছে কুরিন রেওয়ামিলের ডেবিট পার্শ্বে দেখানো হয়, আর কুরিন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে দেখানো হয়। সাধারণত আমাদের যত ধরনের সঞ্চিতি আছে সব ধরনের সঞ্চিতি আমরা মূলত ক্রেডিট সাইডে দেখাই, এবং যত ধরনের খরচ আছে সেই সব ধরনের খরচকে আমরা মূলত ডেবিট সাইডে দেখাই। তাহলে দেখো, কুরিন যেহেতু এটা একটা ক্ষতি অথবা আমরা ব্যয়ও বলতে পারি, তাহলে এটা এই কারণেই ডেবিট সাইডে বসে, এবং যত সঞ্চিতি দেখো এটাও কিন্তু এক ধরনের সঞ্চিতি, এবং সেই জন্য এই সঞ্চিতিটাকে আমরা আমাদের ক্রেডিট সাইডে দেখাই। তাহলে এই ছিল দুইটার মধ্যকার পার্থক্য। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে, 9 নং কোশ্চেনে। 9 নং কোশ্চেন বলা হচ্ছে, ব্যবসায় সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের জন্য কি করা হয়? ব্যবসায় সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের জন্য কি করা হয় ব্যাখ্যা করো। সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য বীমা করা হয়। দালান কোঠা, যন্ত্রপাতি, মজুত পণ্য ইত্যাদির দুর্ঘটনাজনিত ক্ষতি হলে ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই আর্থিক ক্ষতি পূরণের ব্যবস্থাকে বীমা বলা হয়। বীমা সুরক্ষার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অঙ্কের অর্থ খরচ করতে হয়, একে বীমা প্রিমিয়াম বলে। আচ্ছা, এখানে বলছে যে আমাদের যখন কোনো সম্পত্তির দুর্ঘটনাজনিত ক্ষতি হয়ে যায়, যেমন দেখো তোমার কাছে মজুত পণ্য ছিল, সেই মজুত পণ্যটা কোনো একটা দুর্ঘটনার কারণে আগুনে পুড়ে যায়, তাহলে এই যে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল, এই ক্ষতিটার জন্য যে ক্ষতি পূরণের ব্যবস্থা সেটাই হচ্ছে মূলত বীমা। তাহলে কোনো একটা সম্পত্তির দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের ব্যবস্থাটাকেই আমরা মূলত বলে থাকি বীমা। এটা যে কোনো ধরনের সম্পত্তি হতে পারে। তাহলে এই বীমাটা মূলত আমাদের আর্থিক ক্ষতি পূরণ করতে সাহায্য করে, এবং এই আর্থিক ক্ষতি পূরণের সাহায্যের জন্য আমরা সাধারণত নির্দিষ্ট সময় পর পর একটা অর্থ খরচ করি বা একটা অর্থ প্রদান করে থাকি, সেটাকেই বলা হয় বীমা প্রিমিয়াম। তাহলে দেখো এখানে সম্পূর্ণ প্রশ্নটা বীমা থেকে আসছে, এবং বীমার যে অংশটা সেটাও কিন্তু আমাদের আর্থিক বিবরণীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপর চলে যাচ্ছি 10 নং প্রশ্ন। বলা হচ্ছে, সম্পত্তির ক্ষয়জনিত হিসাব সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? দীর্ঘদিন ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির ক্ষয় বা মূল্য হ্রাস হয়। আমরা সাধারণত যখন একটা সম্পত্তি অনেক দিন ধরে লং টার্ম সেটা ইউজ করতে থাকি, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বা ওইটা আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে। তাহলে এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটাই মূলত আমাদের মূল্যটাকে আরও হ্রাস করে দেয়। যেমন ধরো তোমার বাসায় যে খাট বা আলমারি যেটা তুমি অনেক দিন যাবত ইউজ করছো, এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং আস্তে আস্তে সেটার যে শাইনিং ভাব বা যেটার যে ভ্যালুয়েবল যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো যখনই এটা আস্তে আস্তে কমতে থাকে, আমরা যখন সেটা আবার ফার্দার বিক্রি করতে চাই, অবশ্যই যতটুকু দাম দিয়ে কিনেছিলাম সেই দামে কিন্তু পাই না, তার চেয়ে আরও কম মূল্যে আমাদের সেটা বিক্রি করতে হয়। তাহলে এটাকেই মূলত বলা হচ্ছে মূল্য হ্রাস পাওয়া। এই মূল্য হ্রাসকে অবচয় বলে। তাহলে দেখো এই যে কথাটা যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষয়ক্ষতিটাকেই মূলত আমরা অবচয় বলে জানি। এই অবচয়টাকে ইংরেজিতে সাধারণত বলে থাকে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ইংরেজি টার্মটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে অবচয়ের ফলে সম্পদের কার্যকারিতা কমে যাওয়ার কারণে লিখিত মূল্য হ্রাস পায়। সাধারণত দেখো একদম নতুন একটা ফার্নিচার যেভাবে কাজ করবে, অবশ্যই পুরাতন অনেক দিন যাবত ইউজ করা একটা ফার্নিচার সেভাবে কাজ করবে না, নষ্ট হয়ে যাওয়ার চান্সটাই বেশি। এই জন্যই কিন্তু এই
পুরাতন ফার্নিচারের দাম কিন্তু অনেক কম থাকে, লিখিত মূল্য অর্থাৎ যতটুকু আমরা বাজারে বিক্রি করতে পারবো সেই মূল্যটা কম থাকে। আবার অবচয় একটি খরচ, ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়। যেহেতু অবচয় এটা একটা ক্ষতি বা খরচ আমরা ধরে নিই, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাই প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য অবচয়ের হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু অবচয়টা আমার প্রতিষ্ঠানের ব্যয় বাড়িয়ে দিচ্ছে, প্লাস আমার সম্পত্তির মূল্যটাকে হ্রাস করে দিচ্ছে, তাই অবচয় খুবই গুরুত্বপূর্ণ একটা হিসাব আমার আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য। তাহলে এই ছিল আমাদের এই 10ম অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।